নতুন আরেকটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তৈরি করব পেঁয়াজ রসুন ছাড়া ঢ্যাঁড়সের এই রেসিপি। আর গরম গরম ভাতে কিন্তু এই নিরামিষ রেসিপিটা খেতে খুব ভালো লাগে। তো ঢ্যাঁড়স আমাদের অনেকেরই প্রিয় সবজি, আবার অনেকেই কিন্তু নানা রকম কারণে ঢ্যাঁড়স খেতে পারেন না। আমার খেতে বারণ আছে, তারপরে কিন্তু আমি মাঝে মাঝে এইভাবে রান্না করে থাকি। তো তার জন্য আমি 100 গ্রামের মতো ঢ্যাঁড়স নিয়েছি, আর ঢ্যাঁড়সের সামনে আর পেছন দিকটা কেটে নিচ্ছি। চাইলে গোটাও রাখতে পারেন, আবার চাইলে মাঝখানটা কেটেও নিতে পারেন। আমি মাঝখানটা কেটে নিচ্ছি, কারণ অনেক সময় দেখা যায় ঢ্যাঁড়সের ভিতরে পোকা থাকে, মানে একটু কানা মতো হয়ে থাকে, সেটা কিন্তু কাটার পরেই বোঝা যায়। তার জন্য 2-8খানা করে নিচ্ছি। তো চাইলে এটা 4টে করেও কেটে নিতে পারেন, মানে 4 টুকরো করতে পারেন, আবার চাইলে গোটা রাখতে পারেন। আমি কিন্তু 2-8খানা করছি, মানে একটা ঢ্যাঁড়সকে 2 টুকরো করে নিচ্ছি। আর ঢ্যাঁড়সগুলো একটু কচি হলেই ভালো হয়। আর আগে কিন্তু ধুয়ে নিতে হবে, তারপরেই কাটতে হবে। তা না হলে কেটে ধুতে গেলে এর যে আসল খাদ্যগুণটা আছে সেটাও নষ্ট হয়ে যাবে, আর ভাজাটাও যাবে না, কারণ পিচ্ছির ব্যাপারটা অনেকটা বেরিয়ে আসবে। তো খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পর আমি ঢ্যাঁড়সগুলোকে এরকম 2 টুকরো করে কেটে নিয়েছি। এরপর এতে দেওয়ার জন্য একটা আলুকে একদম পাতলা করে কেটে নিয়েছি, আর আলুটা চন্দ্রমুখী নিয়েছি। আর খুব বেশি পাতলা নয়, মোটামুটি পাতলা করেই কেটেছি। তো ঢ্যাঁড়সটা আমার কাটা হয়ে গেছে, আর আলুটাও কেটে রেখেছিলাম আগে থাকতে। এরকম করে কেটেছি, একটু পাতলা করে। আর খুব বেশি মোটাও না, আবার খুব একদম পাতলা না। একদম পাতলা হলে চন্দ্রমুখী আলু গলে যাবে। আর এটা আমি কেটে ধুয়ে নিয়েছি। এরপর রান্না করার জন্য গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে তাতে 1 চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম, আর দিলাম 1/2 চামচের মতো মৌরি আর সরষের তেল একটু মিশিয়ে নেব, খুব বেশি ভাজবো না, হালকা একটু মিশিয়ে নেওয়ার পর এতে ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো। আর গ্যাসেরটা মিডিয়ামে করে ঢ্যাঁড়সগুলো একটু ভেজে নিতে হবে, খুব ডিপ ফ্রাই করবো না, হালকা একটু ভেজে নেব। তো একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এতে সামান্য একটু নুন দিয়ে দেবো, আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সব পরিমাণটা অল্প অল্প দিয়েছি, যেহেতু ঢ্যাঁড়সের পরিমাণটাও কম। সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নেব, মিশিয়ে অল্প একটু ফ্রাই করে নেব, 1 থেকে 1.5 মিনিটের মতো। খুব বেশি ফ্রাই করলে কিন্তু এর সবুজ রঙটা নষ্ট হয়ে যাবে, আর হলুদ দিলে এর সবুজ রঙটা খুব ঝট করে নষ্ট হয় না। তো হালকা একটু ভেজে নেওয়ার পর ঢ্যাঁড়সগুলোকে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর এই প্যানে আমি আবারও আলুটা ভেজে নেব। তার জন্য আবার 1 চামচের মতো তেল দেব। আর তেলটা কিন্তু আমি একবারে দিইনি, চাইলে একবারে দেওয়া যায়, একবারে দিলে তেলের খরচটা বেশি হয়। মানে ঢ্যাঁড়সে যদি একবারে 3 চামচ তেল দিয়ে দিতাম, তাহলে কিন্তু ঢ্যাঁড়সে অনেকটাই তেল শোক করে নিত। তার জন্য আমি আলুতে আলাদা করে তেল দিয়েছি, ঢ্যাঁড়সেও আলাদা তেল দিয়েছি, আর রান্না করার সময় আবারও 1 চামচের মতো তেল দেবো। টোটাল 3 চামচের মতো আমি তেল ব্যবহার করব। তো আলুটা নেড়ে চেড়ে নেওয়ার পর এতে সামান্য একটু নুন দিয়ে দিলাম। নুন ছাড়া আর অন্য কোনো মশলা দেবো না, এমনি আগের যে মশলা আছে তার জন্য কিন্তু আলুর কালারটা এমনি হলুদ টাইপের হয়ে গেছে। তো নুনটা দেওয়ার পর নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো 2 মিনিটের জন্য। তো গ্যাসেরটা লো করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। আর 2 মিনিটে কিন্তু আলুগুলো 80%-এর মতো সেদ্ধ হয়ে যাবে, কারণ ঢ্যাঁড়স হতে খুব বেশি সময় লাগে না, তার জন্য আলুটা 80%-এর মতো সেদ্ধ করছি, আর বাকি সেদ্ধটা কিন্তু ঢ্যাঁড়সের সঙ্গে করে নেব। তো আলু একটা চেপে দেখছি, আলুটা কিন্তু 80%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর এই প্যান থেকে আলুগুলো তুলে নিয়ে আমি রান্না করার জন্য আবার একটা ছোট্ট 4 চামচের 1 চামচের মতো তেল দিয়ে দেবো। আমি 3 বারে 3 চামচ তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে প্রথমবারেই 3 চামচ তেল দিয়ে দিতে পারেন। তো এবার দিয়ে দেবো 1/3 চামচের মতো কালো জিরে, আর ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা। ঝালটা যে যা স্বাদ বুঝে দিতে হবে। আমি যেহেতু ঝালটা খুব বেশি রাখবো না, তার জন্য 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কা আর কালো জিরে একটু তেলে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন এতে দিয়ে দেবো একটা বড় চা চামচের 1/2 চামচের মতো আদা বাটা। তো আদা বাটাটা দেওয়ার পর এটাকেও কিন্তু ওই তেলের মধ্যে ভেজে নিতে হবে, যেহেতু আদার একটা কাঁচা গন্ধ থাকে, সেটা দূর করার জন্য। তো আমি তেলটা কিন্তু বারে বারে দিয়েছি, আপনারা চাইলে একবারেও দিতে পারেন, আমি আগেও বলেছি। তবে একবারে দিলে কি হবে, ঢ্যাঁড়স কিংবা আলু ভাজার পর কিন্তু তেলটা আর এতটা বেঁচে থাকবে না, মানে অনেকটাই তেল শোক করে নেবে ঢ্যাঁড়স কিংবা আলু। তার জন্য 3 চামচ তেল আমি 3 বারে দিয়েছি। তো আমার আদাটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে। এরপর একটা ছোটো সাইজের টমেটোকে একদম পাতলা করে কেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পর সামান্য একটু নুন দিয়ে দেবো। নুনটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। টমেটোটা একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি, কারণ টমেটো একটা কাঁচা গন্ধ থাকে। একটু কষানোর মতো হয়ে গেলে এতে যে বাকি মশলাগুলো আছে একটা একটা করে অ্যাড করব। তো সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম, সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিলাম, আর সামান্য 2 চামচের মতো জল দিলাম। এরপর আবারও কষিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি, যার ঝালটা একদমই কম। তো সমস্ত মশলা 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেবো 1 চামচের মতো কালো সরষে বাটা। এটাও মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে, তখন এতে ভেজে রাখা আলু আর ঢ্যাঁড়সটা দিয়ে দেবো। তো
তো একটু কষিয়ে নেওয়ার পর এতে আলু আর ঢ্যাঁড়সটা অ্যাড করব। আর যেহেতু আলু আগে থাকতে সেদ্ধ করা, মানে 80% ভাজা আছে, আর ঢ্যাঁড়সটাও ভাজা আছে, ঢ্যাঁড়স তো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তার জন্য একটু নেড়ে চেড়ে নিয়ে এতে অল্প একটু জল দেবো, যতটা ঝোল চাইবো। তবে নিরামিষ রেসিপি একটু মাখা মাখা হলেই ভালো হয়। তো নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। আর সেদ্ধ হতে খুব বেশি জল লাগবে না, অল্পই লাগবে। তো আমি যেহেতু রান্নাটা একটু মাখা মাখা করবো, তার জন্য 2 কাপের মতো জল দিচ্ছি, আর একটা ছোট্ট কাপ ব্যবহার করেছি। জলটা দেওয়ার পর উপর থেকে সামান্য একটু চিনি ছড়িয়ে দিচ্ছি, কয়েকটা দানা। আর যেহেতু নিরামিষ রেসিপি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয়। তারপর ঢাকা দিয়ে 2 মিনিটের মতো সেদ্ধ করতে দিলাম। 2 মিনিট পর ঢাকনাটা খুলে কয়েকটা ধনেপাতা ছড়িয়ে দেবো, 2 চামচের মতো হবে। আর ধনেপাতা কুচিটা ছড়িয়ে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে হালকা একটু মিশিয়ে নিচ্ছি। আর নুনটা চেক করেছি, নুনটা ঠিকঠাকই ছিল, আর অনেকটা মাখা মাখা হয়েছে। এরপর গ্যাসটা অফ করে দিয়ে এটাকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর গরম গরম একদম ধোঁয়া ওঠা ভাতে এটাকে সার্ভ করতে দিয়ে দেবো। এই তরকারিটা খেতে এতটাই ভালো হয় যে গরম ভাতে যদি শুধু এই তরকারিটা দিয়ে আপনি ভাতটা পরিবেশন করেন, তাহলে কিন্তু একটা তরকারি দিয়ে সমস্ত ভাতটা খাওয়া হয়ে যাবে। খেতে খুব ভালো হয়, আর অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আমার তো ভালো লেগেছে, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আর যারা মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করে না, তারা চিনিটা স্কিপ করতে পারেন। তো রেসিপিটা এখানেই শেষ করছি, দেখা হবে আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে। আর যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার রেসিপির সঙ্গেই ছিলেন, তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আমার রেসিপিও দেখতে থাকবেন।